বাসরঘরে পুষ্পসজ্জিত খাটে বসে অনবরত অশ্রু বিসর্জন দিচ্ছে প্রিয়তা। পরনে লাল বেনারসি শাড়ি, গা ভর্তি গহনা, বিধ্বস্ত মন, ক্লান্ত শরীর। বারান্দায় দাঁড়িয়ে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে প্রিয়তার বর আইমান মির্জা। মাঝে মাঝে প্রিয়তাকে দেখছে আর বিশ্রীভাবে হেসে উঠছে। হঠাৎ বেশ উচ্চস্বরে হেসে উঠল আইমান। কান্না থামিয়ে তোবদা খেয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল প্রিয়তা। আইমান সিগারেটের বাকি অংশ অত্যন্ত যত্নে শেষ করে এগিয়ে আসল প্রিয়তার দিকে। ঘর কাঁপিয়ে হেসে প্রিয়তার পাশে বসল। লম্বা দেহি, গায়ের রং কৃষ্ণবর্ণ, চোখের জোড়া রক্তিম। কালো বর্ণের মানুষের লাল চোখ দেখতে হিংস্রের চেয়ে কম নয়। আইমান প্রিয়তার চিবুকে আলতো চুয়ে বলল। ঈষৎ ফর্সা মুখ কেঁদে কেঁদে একেবারে লাল হয়ে গেছে। কান্না না করে নিয়তিকে মেনে নাও। তুমি আমার জন্যই সৃষ্টি হয়েছ। আইমানের স্পর্শে গা ঘিনঘিনে উঠল প্রিয়তার। যে বিয়েটা মন থেকে গ্রহণ করেনি, যে মানুষটাকে স্বামী হিসেবে মন থেকে গ্রহণ করেনি, তার স্পর্শে বিরক্ততা প্রকাশ করছে প্রিয়তার শরীর মন। দুহাতে বিছানার চাদর খামচে ধরে পিছাতে থাকল প্রিয়তা। একদম কাছে আসার চেষ্টা করবেন না। কোনো মেয়েকে জোর করে বিয়ে করে তার উপর জোরজবরদস্তি করাকে পুরুষত্ব বলে না। পিশাচিক হেসে আইমান প্রিয়তার আরও কাছে এগিয়ে গেল। এত সুন্দরী বউয়ের উপর পুরুষত্ব না খাটালে আমাকে সমাজ কাপুরুষত্বের উপাধি দিবে, সেটা তো আইমান মির্জা কিছুতেই দিবে না। তোমার স্বামীর পুরুষত্বে আঙুল উঠুক না, নিশ্চয়ই তুমিও চাও না। আমি কতবার বলবো আপনাকে আমি স্বামী হিসেবে মন মানি না। আবারও জঘন্যভাবে হেসে আইমান নিজের আষ্টেপৃষ্ঠে প্রিয়তাকে জড়িয়ে নিল। তুমি মানলে কি না মানলেও কি? তুমি আমাতে আবদ্ধ, আমাতে সীমাবদ্ধ। এর বাইরে কোনো গতি নেই। এম আই ক্লিয়ার? আইমান ঠান্ডা কণ্ঠে হুমকি দিল। প্রিয়তা জঘন্য মানুষটার স্পর্শ থেকে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তা বলিষ্ঠ দেহের অধিকারী আইমানের কাছে পেরে ওঠেনি। আইমান কানের কাছে ফিসফিসে বলল, কি দরকার ছিল এত সুন্দরী হয়ে জন্ম নিয়ে অন্য কারো প্রাণনাশকারী হওয়ার? এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। আফিমের নেশার চেয়েও কড়া নেশা হচ্ছে তোমার নেশা। আফিমের নেশা থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু এই নেশা থেকে কোনো মুক্তি নেই। মুক্তি পেতে চাই না। তোমার সব সৌন্দর্য এই আইমান মির্জার নামে উৎসর্গ করো প্রিয়। প্রিয়তার উত্তরের অপেক্ষা না করে আইমান ডুবে নেশার সাগরে। যা এক পক্ষের কাছে তৃপ্ততা হলেও অন্য পক্ষের কাছে বিরক্ততায় দম বন্ধ হওয়ার উপক্রম। আইমান মির্জা বিপুল ভোটে জয়কৃত একজন ক্ষমতাবান এমপি। খুব একরোখা জেদি প্রকৃতির মানুষ। অসম্ভবকে সম্ভব করাই তার নেশা। তার ভয়ার্ত দৃষ্টিতে শত্রুপক্ষকে দমিয়ে রাখতে পারদর্শী। ভুবন কাঁপানো হুমকিতে যে কেউ মরার দ্বারপ্রান্তে পৌঁছে যায়। 3 দিন আগের ঘটনা। ভার্সিটির ছুটিতে কক্সবাজার ঘুরতে গিয়েছিল প্রিয়তা। হইচই আর আনন্দ মিছিলের মধ্য দিয়ে কাটছে তার কক্সবাজার ভ্রমণ। বান্ধবীদের সাথে সমুদ্র বিলাস ব্যস্ত প্রিয়তার মোবাইলটা হঠাৎ পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির করেও নিজের মোবাইলটা মিলল না। খুঁজতে খুঁজতে একটু দূরে দেখল একটা মোবাইল পড়ে আছে, কিন্তু মোবাইলটা তার না, অন্য কারো। হাতে নিয়ে অন করতেই স্ক্রিনে ভেসে উঠল কৃষ্ণবর্ণের সুঠাম দেহের অধিকারী আইমানের ছবি। আশেপাশে খুঁজতে লাগল আইমানকে। হাঁটতে হাঁটতে লক্ষ্য করল বিচের একটু দূরে কারো সাথে দাঁড়িয়ে কথা বলা মানুষটার সাথে হুবহু মিলে যাচ্ছে। মোবাইল হারিয়ে গেছে তাতে কোনো হেলদুল নেই। চেহারায় কেমন নেতা নেতা ভাব, হবে হয়তো এদের তো টাকার অভাব নেই, ওই জন্য হারিয়ে যাওয়া মোবাইলের জন্য ও আফসোস নেই। এদিকে আমি সাধারণ জনগণ হয়ে মোবাইলের জন্য পাগল হয়ে যাচ্ছি,
আমাদের তো আর এদের মতো কালো টাকা নেই। বিড়বিড় করতে করতে এগোচ্ছে প্রিয়তা। আইমান কালো প্যান্টের সাথে কালো শার্ট, বক্ষদেশের বোতাম খোলা, চোখ কালো চশমা, চুলগুলো এলোমেলো হয়ে আছে। প্রিয়তা সামনে গিয়ে দাঁড়াল। ছোটবেলা থেকেই তার নেতাদের প্রতি অ্যালার্জি আছে, কিন্তু সে এখন একজন এমপির সামনে দাঁড়িয়ে আছে সেটা জানলে হয়তো কখনোই আসত না। মোবাইলটা দরকার হলে সাগরে ফেলে দিত, বড় কোনো মাছ সেটা নিয়ে যেত। কেউ যখন প্রশ্ন করত সাগরের নিচে কি আছে, সে তখন নির্দ্বিধায় বলত এমপি সাহেবের মোবাইল আছে। প্রিয়তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আইমান পাশে থাকা লোকটাকে ইশারা করতেই লোকটা চলে গেল। প্রিয়তার একদম কাছাকাছি এসে দাঁড়াল। প্রিয়তার হুঁশ আসতেই সে ইতস্তত বোধ করে মোবাইলটা আইমানের দিকে বাড়িয়ে দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, মোবাইলটা কি আপনার? আইমানের সেদিকে খেয়াল নেই, সে দেখতে ব্যস্ত সামনে থাকা মায়াবিনীকে। ভয় নাকি লজ্জায় ফর্সা মুখ লাল হয়ে আছে, এই মুখ থেকে চোখ ফেরানো দায়। কিন্তু কেন এমন হল? দীর্ঘ ৩০ বছর বন্দী রাখা হৃদয় কি এত সহজে হরণ হয়ে যায়? আকাশ বাতাস প্রতিধ্বনি করে আত্মসত্তা বলছে যাই যাই, অবশ্যই যায়। সামনে থাকা সুন্দরী মেয়েটি তার হৃদয় হরিণী। যেভাবেই হোক তাকে আমাতে আবদ্ধ করতে হবে। প্রিয়তা ভ্রু কুঁচকাল। আশ্চর্য, এই লোকটা কি কথা বলতে পারে না? এভাবে তাকিয়ে আছে কেন? তাকিয়ে থাকার রোগ আছে নাকি? আমি তো আরো নেতা ফেতা ভেবে বসে আছি। এই যে শুনছেন, কথা বলেছেন না কেন? মনোহরণীর কণ্ঠে ধ্যান ভাঙল আইমানের। হাতে থাকা সিগারেট ফু দিয়ে আকাশে ধোঁয়া উড়িয়ে বলল, হু, আমার। কোথায় পেলে? প্রিয়তা হাত দিয়ে ইশারা করে বলল, ওইখানে। ধরুন আপনার মোবাইল। মোবাইল নেওয়ার জন্য হাত বাড়িয়ে কিছুটা ঝুঁকে প্রিয়তর চোখ মুখ সিগারেটের ধোঁয়া ঢুকিয়ে দিল। প্রিয়তা কেশে উঠল, মুহূর্তে চোখ মুখ লালাভাব ফুটে উঠেছে। চোখে পানি টুইটম্বুর। সদ্য জন্ম নেয়া মাসুম বাচ্চার মতো লাগছে তাকে। অবাক দৃষ্টিতে আইমানের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, আশ্চর্য লোক তো আপনি। ভালোর জন্য মোবাইল দিতে এলাম আর আপনি সিগারেটের ধোঁয়া আমার চোখে মুখে ঢুকিয়ে দিল ন? এই জন্য মানুষের ভালো করতে নেই। আইমান মুচকি হেসে ছু মেরে মোবাইলটা নিয়ে চলে গেল। প্রিয়তা সেই সব ঘটনা ভুলে বান্ধবীর সাথে ছুটি কাটিয়ে বাসায় ফিরল। ক্লান্ত শরীর নিয়ে ড্রয়িং রুমে শহীর হয়ে দাঁড়িয়ে পড়ল প্রিয়তা। আরে আমার স্বপ্ন দেখতেছি না তো? এই বেড়া এইখানে কি করে? এই খচ্চর বেড়া কেন আসলো বাড়িতে? সাথে ৮১০ জন ছেলে, দেখে মনে হচ্ছে এই খচ্চরের চামচা। আইমানের ভয়ঙ্কর দৃষ্টিতে চোখ পড়তেই ভয় হাত পা কেঁপে উঠল প্রিয়তার। ভয় ভয় বাবার মুখের দিকে তাকাল। বাবার চোখে মুখে চিন্তার ছাপ দেখে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমি কি কোনো অন্যায় করেছি? কই না তো, এমন কিছু তো করি নাই। তাহলে এই বেড়া কেন আসলো? বাসার ঠিকানাই বা পেল কোথায়? হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রিয়তার মনে। ছুটে গেল মায়ের কাছে। প্রিয়তার মা রান্নাঘরে দাঁড়িয়ে কান্না করছে। মায়ের এমন অবস্থা দেখে আরেক দফা অবাক হল প্রিয়তা। প্রিয়তাকে দেখে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল প্রিয়তার মা। প্রিয় মা, আমাদের এত বড় সর্বনাশ কেন হল? প্রিয়তা অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করল, কি হয়েছে আম্মু? এরা এখানে কি করছে? আর কিসের সর্বনাশ হয়েছে? প্রিয়তার মস্তিষ্ক অজানা বিপদের সংকেত দিচ্ছে। শরীর কনকনে শীতে কাঁপানোর মতো কাঁপছে। প্রিয়তার মা কোনোমতে কান্না থামিয়ে বলল, তোর বাবার পাশে কালো একটা ছেলেকে দেখছিস যে? ও একজন এমপি, তোকে নাকি কক্সবাজারে দেখে পছন্দ হয়েছে।
কালকে সকালবেলা তোর বাবার কাছে বিয়ে প্রস্তাব দেয়। তোর বাবা ছেলে রাজনীতিবিদ করে শুনেই রাগের মাথায় অনেক কথায় বলে ফেলেছে। কিন্তু ছেলেটা নাছোড়বান্দা, তোর বাবাকে হুমকি দিয়ে গেল যেভাবে হোক তোকে বিয়ে করবে। আর তাই তো সন্ধ্যার সময় তোর ভাইকে আর বলতে পারলেন না, আবার হু হু করে কেঁদে উঠল। প্রিয়তার দম হয়ে যাওয়ার উপক্রম। তার ভাইয়ের কি হল? আম্মু, ভাইকে কি করেছে ওরা? বল আম্মু। প্রিয়তা কান্নায় ভেঙে পড়ল। প্রিয়াসকে কাল সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সব জায়গায় খোঁজ করলাম কিন্তু কোনো খবর মিলল না। তোর বাবা থানায় যাওয়ার সিদ্ধান্ত নিল। তখন ওই ছেলেটা কল করে তোর বাবাকে বলল তোকে যদি তার সাথে বিয়ে না দেয় তাহলে তোর ভাইকে ছাড়বে না। তুই আজকে আসবি শুনে সকাল থেকে বাসায় বসে আছে। গেলে নাকি একবারে তোকে নিয়েই যাবে। এখন কি করব বল? ছেলেটার জীবন বাঁচাতে মেয়ের জীবন বলি দিব কিভাবে? প্রিয়তার বুক কেঁপে উঠল। উত্তেজিত কণ্ঠে বলল, অসম্ভব, এমন ছেলেকে আমি বিয়ে করতে পারব না। আমরা অন্য উপায়ে ভাইকে বাঁচব। প্রিয়তা আর দেরি করল না, দৌড়ে ড্রয়িং রুমে যাওয়ার জন্য পা বাড়াল। প্রিয়তার মা খপ করে হাত ধরে ফেলল। এখন যাস না প্রিয়। এখন তুই ওখানে গেলে বিপদ আরও বাড়বে, আমরা ওদের সাথে পারব না। তুই বরং ঘরে যা। অনেক দূর থেকে এসেছিস, ফ্রেশ হয়ে আই। প্রিয়তার পা যেন চলছেই না। সব শক্তি হাওয়া হয়ে গেল। পুরো শরীর কাঁপছে। শারীরিক মানসিকভাবে বিপর্যস্ত। কোনোমতে নিজেকে টেনে নিয়ে যাচ্ছে নিজের ঘরের দিকে। হঠাৎ ড্রয়িং রুম থেকে প্রিয়তার ডাক এলো। গুটি গুটি পায়ে ড্রয়িং রুমের এক কোণে দাঁড়াল। আইমান ঘর কাঁপিয়ে হেসে উঠল। একটা ছেলেকে ইশারা করতেই কিছু শপিং ব্যাগ প্রিয়তার হাতে ধরিয়ে দিল। প্রিয়, লক্ষ্মী মেয়ের মতো তাড়াতাড়ি রেডি হয়ে এসো। 10 মিনিটের মধ্যে কাজী সাহেব চলে আসবে। আইমানের মুখে প্রিয় ডাক শুনে আকাশ ছোঁয়া রাগ হল প্রিয়তার। প্রিয় শুরু তার পছন্দের মানুষরাই ডাকার অনুমতি আছে, এই খচ্চরের বাচ্চা তাকে কেন প্রিয় বলে ডাকবে? একবার তার ক্লাসের একটা ছেলে তাকে প্রিয় ডেকেছিল, সেই ছেলেকে ইচ্ছেমতো ধুয়েছিল। এরপর আর কেউ সাহস করে প্রিয় বলেনি, সবাই প্রিয়তাই ডেকেছে। তবুও চুপ করে দাঁড়িয়ে আছে। রাগের চেয়ে দুঃখের পরিমাণটা বেশি। আইমান প্রিয়তাকে দাঁড়িয়ে থাকতে দেখে গর্জে উঠল। তোমাকে যা বলেছি তাড়াতাড়ি করো, না হলে কিন্তু ভালো হবে না বলে দিল ম। তোমার ভাই কিন্তু এখনো আমার কাছে, এটা নিশ্চয়ই মনে আছে। ভাইয়ের কথা মনে পড়তেই মনে বিষাদের সুর বেজে উঠল। অশ্রুতে বেজে গেল মুখমণ্ডল। আইমান আবারও বলল, তাড়াতাড়ি রেডি হয়ে এসো। তোমার জন্যই মঙ্গল। প্রিয়তা চোখের জল মুছে চোখ বড় বড় করে বলল, আমার ভাইকে আগে এখানে হাজির করুন, তারপর আপনার সব কথা শুনব আমি। আইমান মুচকি হেসে আয়েশি ভঙ্গিতে বলল, ওহ মাই ডিয়ার, সেটা তোমাকে বলতে হবে না, একমাত্র শালাবাবুকে ছাড়া বিয়ে হবে নাকি? শালাবাবু ঠিক সময় মতোই আসবে। আইমান মির্জার কথা নড়চড় হয় না। তোমাকে যা বলা হয়েছে তাই করো, না হলে বুঝতেই তো পারছ। প্রিয়তা কোনো কথা না বলে ঘরে চলে গেল। দম বন্ধ লাগছে। সব কিছু কেমন এলোমেলো লাগছে। কি থেকে কি হয়ে গেল? মানুষটার শুরু গায়ের রং নয়, মনটা ও কালো। ছি, এমন লোককে বিয়ে করা যায় নাকি? ছোটবেলা থেকেই চোখ ধাঁধানো সুন্দরী ছিল প্রিয়তা। সৌন্দর্যের কারণে স্কুল কলেজ কাঁপিয়েছে সে। হাজারো ভিড়ের মধ্যে তাকেই সুন্দরী বলে আখ্যায়িত করবে যে কেউ।
ক্লাস 5-6 থেকেই ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকত তাকে দেখার জন্য। কত ছেলের রাতের ঘুম হরণকারী ছিল তার হিসেব নেই। প্রিয়তার বাবা স্কুল টিচার আমিরুল ইসলাম প্রতিদিন মেয়েকে নিজেই স্কুল কলেজে নিতেন আনতেন। একটু বড় হতেই বাড়িতে বিয়ের প্রস্তাব আসা শুরু। কিন্তু আমিরুল ইসলাম মেয়েকে বিয়ে দিতে রাজি হননি। তিনি সবসময় চাইতেন মেয়ে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হোক, স্বাধীনভাবে বাঁচুক। কিন্তু সেটা মনে হয় কপালে লেখা ছিল না প্রিয়তার। প্রিয়তা হাউমাউ করে কেঁদে উঠল। প্রিয়তার পেছনে বাইকের তেল নষ্ট করা ছেলেগুলো সবসময় বলত, বেশি অহংকার করিও না প্রিয়তা, কপালে কালা জামাই জুটবে। আজ কথাগুলো খুব বাজেভাবে সত্যি হল। ইচ্ছে করছে সবগুলোকে পিটিয়ে হাত পা ভেঙে দিতে। এমন অভিশাপ না দিল ও পারত বদের হাড্ডিগুলো। ওদের অভিশাপে শেষে কিনা তার বিয়ে হতে যাচ্ছে এক অসভ্য কুৎসিত নষ্ট মনের একজন মানুষের সাথে। আহারে, ছেলেগুলো কত সুন্দর ছিল, বাবার ভয় প্রেমের প উচ্চারণ করতে পারিনি কোনো দিন। এখন আফসোস হচ্ছে, তখন যদি একটা প্রেম করত তাহলে প্রেমিকটা এখন নিশ্চয়ই বাঁচাত। পরক্ষণে আবার ভাবল, এই বেড়া যে পরিমাণ গাঁটতারা, প্রেমিকটা নিশ্চিত এখন হাসপাতালে থাকত। বেচারা চ্যাকা খেয়ে ব্যাকা হয়ে যেত। থাক, ভালোই হয়েছে। কিছুক্ষণ চুপ করে আকাশের দিকে তাকিয়ে রইল প্রিয়তা। মনে পড়ল তাকে দূর অজানায় বহুদূর যেতে হবে এক নষ্ট পুরুষের সাথে, যাকে ভরসা করার কোনো কারণ খুঁজে পাই না প্রিয়তা। তবুও যেতে হবে। আর থাকা যাবে এই ভালোবাসায় জড়িত বাড়িতে। হয়তো আসবে ক্ষণিকে অতিথি হিসেবে। বিয়ের পর বাবার বাড়িটা সত্যিই কি পর হয়ে যায়। কেন অদ্ভুত নিয়ম। নিয়তির একই নির্মম পরিহাস। ভবিষ্যৎ কেমন হবে তা অজানা প্রিয়তার। আচ্ছা, সে কি আবার এই চিরচেনা বাড়িতে আসতে পারবে, নাকি সব স্বাধীনতা সূর্যের আলোতে কুয়াশার মতো মিলিয়ে যাবে। দেয়ালের সাথে হেলান দিয়ে নিজের কাপড় খামচে ধরে মৃদু আর্তনাদ করছে প্রিয়তা। দরজার ঠক ঠক আওয়াজে চমকে উঠল প্রিয়তা। আওয়াজ ক্রমশই বেড়েই যাচ্ছে, সাথে প্রিয়তার হৃদস্পন্দন। নিজেকে সামলে দরজা খুলে দিল। অগ্নিবর্ষিত চোখ নিয়ে দাঁড়িয়ে আছে আইমান। হন্তদন্ত পায়ে ঘরে ঢুকল। তোমাকে 10 মিনিটের মধ্যে রেডি হতে বলা হয়েছে। আমি আপনাকে বিয়ে করতে চাই না, প্লিজ বুঝার চেষ্টা করুন, জোর করে কোনো সম্পর্ক হয় না। আইমান মির্জা জোর করেই নিজের পছন্দের জিনিস নিতে পছন্দ করে মাই ডিয়ার। কারো সাধ্য নেই তাকে আটকানোর। বিয়েটা কোনো পুতুল খেলা নয়। আপনার মতো অসভ্যর সাথে সারা জীবন থাকা সম্ভব নয়। একটু থেমে জোরে শ্বাস নিয়ে আবার বলল, তাছাড়া আমি এখন বিয়ের জন্য প্রস্তুত নয়। আইমান খপ করে প্রিয়তার হাত ধরে ফেলল। তুমি প্রস্তুত না থাকলে ও আমি প্রস্তুত। বিয়েটা আজ এখন এই মুহূর্তে হবে। শাড়ি টাড়ি পরা লাগবে না। চল আমার সাথে। প্রিয়তাকে এক প্রকার টেনে ড্রয়িং রুমে নিয়ে গেল আইমান। কাজী সাহেবেকে বিয়ে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসেছে আইমানের চেলাফেলা। বেচারা কাজী ভয়ে জর্জর হয়ে বসে আছে। পাশে দাঁড়িয়ে আছে প্রিয়তার 14 বছর বয়সী ভাই পিয়াস। ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল প্রিয়তা। ভাই, তুই ঠিক আছিস? তোর কিছু হয়নি তো? না আপি, কিছু হয়নি। প্রিয়তা কিছু বলার আগেই এক ঝটকায় সরিয়ে নিজের পাশে বসালো আইমান। আইমান অস্থির কণ্ঠে বলল, কাজী সাহেব, আপনি বিয়ের কাজ শুরু করেন। তারা পেয়ে কাজী সাহেব বিয়ের কাজ শুরু করে দিল। কাজী প্রিয়তাকে কবুল বলার জন্য তাড়া দিচ্ছে। প্রিয়তা যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। শরীর কাঁপছে।
মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারাবে। মনে মনে অলৌকিক কিছু পোষণ করছে। হে আল্লাহ, একটা ঝড় দিয়ে এদের তুমি উড়িয়ে নিয়ে যাও, না হলে অন্য কোনো প্রাণী বানিয়ে দাও। আইমান প্রিয়তার হাত টেনে কানের কাছে ফিসফিসে বলল, তাড়াতাড়ি কবুল বলো, না হলে দেখতেই তো পাচ্ছ এখানে সব আমার লোকজন। তোমার 3 কবুল 3টা মানুষের প্রাণ বাঁচাবে। সো ফার্স্ট। প্রিয়তা ভয়ে চুপসে গেল। কণ্ঠ বারবার আটকে যাচ্ছে, যেন সদ্য কথা শিখা বাচ্চা সে। অঢেল অনীহা থাকা সত্ত্বেও 3 অক্ষরের জীবনকে জীবন্ত কবর দিয়ে 3 কবুল বলল। কাপা কাপা হাতে কাবিননামায় সই করল। আইমান কণ্ঠে কোনো জোরতা না রেখে কবুল বলে দিল। ড্রয়িং রুমের সবাই সমস্বরে আলহামদুলিল্লাহ বলে উঠল। আইমান মুচকি হেসে প্রিয়তার দিকে তাকাল, স্ত্রী রূপে তার প্রিয়সীকে দেখছে। এই দেখাতে কোনো বিরক্তি নেই, কোনো হুমকি নেই, জোর জবরদস্তি নেই। আছে শুধু পাশে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, মনের মণিকোঠায় আবদ্ধ করার চেষ্টা। বহু যুগের তৃষ্ণা নিয়ে তাকিয়ে আছে আইমান। সেদিনের মনোহরণী মায়াবতী এখন থেকে তার অর্ধাঙ্গিনী, তার লিখিত দলিল। আইমানের মুখে হাসির ঝিলিক লেগেই আছে। প্রিয়তা নিজেকে আর ধরে রাখতে পারল না। সকালে এতদূর জার্নি করে এসেছে। আসার পর থেকে মানসিক টর্চার শুরু। চোখের সামনে ভেসে উঠল তার মধুময় জীবনটা। বান্ধবীদের সাথে বিয়ে নিয়ে কত রকমের পরিকল্পনা। প্রতিটা মেয়েই বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে। বিপরীত মানুষটার প্রতি অদৃশ্য টান থাকে। কত শত আবেগ অনুভূতি লুকিয়ে থাকে 2 অক্ষরের বিয়ে শব্দটাই। বিয়ে শব্দটার মাঝেই লুকিয়ে থাকে 2টি মানুষের বিশ্বাস, ভালোবাসা, আবেগের বহিঃপ্রকাশ। 2জন মানুষের মনের মিল। বিয়ে মানেই সারা জীবন পাশাপাশি থেকে একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করা। প্রিয়তা কখনো প্রেম করেনি শুধুমাত্র তার নিজের করে পাওয়া মানুষটাকে ভালোবাসবে বলে। কত স্বপ্ন দেখেছে প্রিয় মানুষটাকে নিয়ে। আজ সব ধূলিসাৎ হয়ে গেল প্রিয়তার। পাশে বসে থাকা মানুষটার প্রতি না আসছে কোনো অনুভূতি, না কাজ করছে কোনো মায়া। কখনো কি ভালোবাসতে পারবে তাকে? জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না। এই মানুষটাকে শুধু একরাশ ঘৃণায় উপহার দেয়া ছাড়া কিছুই নেই। তাহলে সারা জীবন মানুষটার সাথে কাটাবে কিভাবে? অশ্রু গড়িয়ে পড়ছে মায়াবী অক্ষি কোঠর থেকে। আর সামলাতে পারল না নিজেকে। জ্ঞান হারিয়ে পড়ে যেতেই আইমান নিজের সাথে মিশিয়ে নিল। জ্ঞান ফিরতেই নিজেকে বেডরুমে আবিষ্কার করল। চোখ খুলে তাকাতেই চমকে উঠল। আইমান তার হাত ধরে মাথা ঝুঁকে বসে আছে। খুব যত্নে কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে উঠে বসালো প্রিয়তাকে। শান্ত কণ্ঠে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। এক্ষুনি বাসার উদ্দেশ্যে রওনা দিব। সময় নেই, তাড়াতাড়ি করো মাই ডিয়ার। প্রিয়তা স্তব্ধ হয়ে বসে রইল। শরীরে বিন্দুমাত্র শক্তি নেই উঠে দাঁড়ানোর। চোখ ভর্তি ক্লান্তি, মাথা ভর্তি অজানা গন্তব্যের ভাবনা। আইমান আচমকা প্রিয়তাকে কোলে তুলে নিল। বাথরুমে গিয়ে দাঁড় করিয়ে চলে এলো। চোখে মুখে পানি ছিটিয়ে আয়নার সামনে দাঁড়াল। চোখ ফুলে লাল হয়ে আছে, উজ্জ্বল ফর্সা মুখের কি হাল অবস্থা। ঠাই হয়ে দাঁড়িয়ে আছে। আইমান অসহ্য হয়ে বাথরুমের দরজা ধাক্কাতে লাগল। তাড়াতাড়ি বাহিরে এসো প্রিয়। প্রিয়তার ধ্যান ভাঙল। হাত মুখ মুছে বাহিরে এসে আরেক দফা অবাক হল। আইমান লাল বেনারসি নিয়ে দাঁড়িয়ে আছে, বিছানায় সাজগোজের জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রিয়তাকে দেখে আর চোখে তাকিয়ে কাছে আসতে ইশারা করল।
প্রিয়তা পাত্তা না দিয়ে ঠাই হয়ে বাথরুমের সামনেই দাঁড়িয়ে আছে। আইমান বেনারসিটা বিছানায় ছুঁড়ে ফেলে প্রিয়তাকে এক ধাক্কায় আয়নার সামনে দাঁড় করাল। দৃঢ় কণ্ঠে বলল, এইখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো, একদম নড়াচড়া করার চেষ্টা করবে না। প্রিয়তার এমনিতে কথা বলতে ইচ্ছে করছে না, মাথাটা প্রচুর ধরে আছে। তার উপর চোখের সামনে অসহ্য একটা লোক। দেখলেই গা পিত্তি জ্বলে ওঠে। উফ, কেমনে থাকবে এই মানুষটার সাথে ভাবলেই দম বন্ধ হয়ে আছে। প্রিয়তা দীর্ঘ শ্বাসে তার হতাশার কথা জানান দিল, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কি বুঝে প্রিয়তার হৃদয়াকাশের তুমুল বর্ষণের কথা। হয়তো জানে আর হয়তো না। সে নিজেতে মত্ত, নিজের ভালোবাসাকে আবদ্ধ করতে ব্যস্ত। তার অন্য কিছুতে খেয়াল আছে কি না নেই, থাকলে এভাবে স্বার্থপর হতো না। আইমান প্রিয়তাকে শাড়ি দিয়ে বাথরুম চলে গেল। প্রিয়তা পরল এক মহা ঝামেলায়। শাড়ি তো সে পরতে পারে না। কে পরাবে শাড়ি তাকে? সবসময় বান্ধবীরা বা তার আম্মু তাকে শাড়ি পরিয়েছে। এখন নিজে শাড়ি পরলে বড় জোর ড্রয়িং রুম পর্যন্ত যেতে পারবে, হয়তো তার আগেই ঘটনা খতম হয়ে যাবে। ইউটিউব দেখে যে শাড়ি পরবে তারও ব্যবস্থা নেই। কে যে বলল কিছু পেলে কিছু হারাতে হয়। মোবাইলটা হারিয়ে এখন এক অসভ্যকে পেয়েছে। এমন জানলে মোবাইলটা খুঁজত না। মানব দরদি হয়ে অন্যের মোবাইল দিতে যেত না। প্রিয়তা দুয়েকটা গালি নিজেকে দিয়ে বসল। পেটিকোট ব্লাউজ পরে কোনোমতে শাড়িটা পরল। বাথরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে ভয় পেল। এই রে, এই খচ্চর বেড়া তো এইখানে, আমি তো ভুলেই গেছি। প্রিয়তার শাড়িতে টান পড়তেই আকরে মৃদু চিৎকার করে উঠল। চোখ বড় বড় তাকিয়ে রইল। আইমান একটানে শাড়ি খুলে নিজের মতো পরাতে লাগল। প্রিয়তা উত্তেজিত কণ্ঠে বলল, আপনাকে লাগবে না, আমি পারব। আইমান ভ্রু কুঁচকে বিরক্তি স্বরে বলল, উফ, বড্ড বেশি জেদি তুমি। এত জেদ ভালো না। পৃথিবীতে তুমি সেই ভাগ্যবান নারী যার হাজবেন্ড নিজ হাতে তার বাগদত্তাকে শাড়ি পরাচ্ছে। সো চুপচাপ দাঁড়িয়ে থাকো। ওরে বেড়া চাপাবাজ, জোর করে বিয়ে করে এখন চাপা মারা হচ্ছে। ইচ্ছে করছে শাড়িটা কোমরে না পেঁচিয়ে তোর গলায় পেঁচিয়ে ইন্নানিল্লাহ করে দি। রোগও শেষ, রোগীও শেষ। প্রিয়তা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। আইমান শব্দ করে হেসে উঠল, কৌতূহলী দৃষ্টিতে প্রিয়তার দিকে তাকিয়ে। একটা করে কুচি করে প্রিয়তার হাতে ধরিয়ে হাঁটু গেড়ে বসে শাড়ির বাজ ঠিক করল। নাভির উপর পুরুষালী ছোঁয়া পেয়ে শিউরে উঠল প্রিয়তা। আইমান একধানে সব মেকআপের পাঠ শেষ করল। নিজ হাতে নিজের প্রিয়তম স্ত্রীকে রাঙিয়ে তুলল আইমান। প্রিয়তা চোখ খুলে তাকাতেই চমকে গেল। অবাধ্য দুটো ঠোঁট তার দিকে এগিয়ে আসছে। প্রিয়তা পিছনে সরে গেল। আইমান চোখে চোখ রেখে বলল, এত অবাধ্যতা ভালো নয় সুইটহার্ট। যাইগে, রেডি ফর নাইট। প্রিয়তা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শরীর অজানা ভয় কাঁপছে। কিছু বুঝে উঠার আগেই আইমান প্রিয়তাকে পাজাকোলা করে হাঁটা ধরল। প্রিয়তা নামার জন্য মোচড়ামোচড়ি করছে, কিন্তু আইমান তার বিন্দুমাত্র রেসপন্স না করে বাসার গেইটে এনে দাঁড় করাল। প্রিয়তা মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। প্রিয়তার মা মেয়েকে সান্ত্বনা দিয়ে হাত বুলিয়ে দিল। নিয়তিকে মেনে নে প্রিয় মা। জন্ম, মৃত্যু, বিয়ে সব আল্লাহর হাতে। নিশ্চয়ই আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মেনে নে মা। জানি মানাতে আধটু একটু কষ্ট হবে, তবে দেখবি মানিয়ে নিলেই জীবন সুন্দর।
যে কোনো পরিস্থিতিতে নিজে নিজের দায়িত্ব নিবি, নিজেই নিজের পরামর্শদাতা হবি। ভেঙ্গে পড়িস না, তোর বাবা মা তোকে সবসময় দোয়া করবে। মনে রাখবি স্বামী স্ত্রী দুজন হল বইয়ের উপর নিচের দুটি মলাট। বইয়ের পাতাগুলোতে যেমন ভালোবাসার, দুঃখের, কষ্টের, ব্যর্থতার, সাফল্যের হাজারো কথা লেখা থাকে, তেমনি স্বামী স্ত্রীর মাঝে ও হাজার রকমের সমস্যা থাকে, দুঃখ থাকে, ভালোবাসা থাকে। বইয়ের মোলাট থেকে যখন পাতাগুলো বাহিরে বেরিয়ে আসলে তখন মোলাটের কোনো দাম থাকে না। তেমনি স্বামী স্ত্রীর মাঝে যাই থাকুক তা বাহিরে প্রকাশ করবি না। এই সমাজ বড্ড খারাপ প্রিয়, সাবধানে থাকিস। মেয়েকে কপালে চুমু দিয়ে আঁচলে চোখ মুছলেন। প্রিয়তা একে একে মা বাবা সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসল। মেয়েরা সত্যিই খুব অসহায়, যাদেরকে নিজের ছায়া ভেবে বড় হয় সেই মানুষগুলো মুহূর্তেই পর হয়ে যায়। তাদের ছেড়ে অন্যের আশ্রয় বাঁচতে হয় মেয়েদের। যে বাড়িটার প্রতি জিনিসের সাথে হৃদয়ের লেনাদেনা সেই বাড়িতে আর স্থায়ীভাবে থাকা হয় না। অন্যের বাড়িকে আপন করতে হয়। প্রিয়তা মায়াটানে তাকিয়ে আছে বাহিরে। নিজের জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত সব জায়গাগুলোকে দেখছে। গাড়ি চলতে শুরু করল। প্রিয়তার নির্হারা পাখির মতো ডানা ঝাপটিয়ে উড়তে ইচ্ছে করল। ইচ্ছে করছে পাখির মতো সন্ধ্যা নামার আভাসে নিজ নীড়ে ফিরতে। তা কি আদৌ হবে? রাত 9টায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাল তারা। সারা বাড়ি কৃত্রিম আলোতে ভরপুর। শহরের এই কৃত্রিম আলোতে চাঁদের আলোয় আর শহর সাজে না। কেউ খুব যত্নে চন্দ্রবিলাসে মত্ত হয়ে ওঠে না। মায়াবী জোছনা ছেড়ে কৃত্রিমতায় অভ্যস্ত এই ইট পাথরের শহর। আইমান বাড়িতে লোকজন গিজগিজ করছে। বাড়ির গেটে দাঁড়িয়ে আছে গার্ডরা। আইমান গাড়ি থেকে নেমে প্রিয়তাকে কোলে তুলে নিল। লাল গালিচা বিছিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে আগত নববধূকে। দুপাশ থেকে পুষ্পবর্ষণ করা হচ্ছে। আইমান সিঁড়ি বেয়ে দুতলায় একটা ঘরে বসিয়ে দিয়ে চলে গেল। আইমান যাওয়ার কিছুক্ষণ পর মেয়েলি কণ্ঠে প্রিয়তার সামনে তাকাল। পুতুলের মতো একটি মেয়ে দাঁড়িয়ে আছে। চোখ মুখে খুশির ঝিলিক। গায়ের রং ধবধবে ফর্সা। মাথা ভর্তি ঘন কালো চুল। প্রিয়তাকে জড়িয়ে ধরে বলল, তুমিই তাহলে আমার বৌমনি? দাভাইয়ের পছন্দ এত সুন্দর। আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে। প্রিয়তা ছেড়ে মাথায় হাত দিয়ে বলল, ইস, পরিচয়টাই তো দেয়া হয়নি। আমি আরিয়া মির্জা। তোমার বরের একমাত্র আদুরে বোন। প্রিয়তা অবাক হয়ে তাকিয়ে রইল। একই বাবা মায়ের জন্মের ছেলে মেয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কোথায় আগরতলা, কোথায় ঘাটের তলা। নিশ্চয়ই ছেলেটাকে কুড়িয়ে এনেছে, না হলে এত পার্থক্য কেন? গায়ের রং, স্বভাব, চরিত্র, কথা বলার ধরন সবকিছুই আলাদা। মেয়েটা কত মিষ্টি করে হাসে। আর ওই খচ্চর বেড়া হাসলে মনে হয় আকাশ থেকে এলেফাতারি ঠাড়া পড়তেছে। প্রিয়তাকে চুপচাপ থাকতে দেখে আরিয়া করুণ কণ্ঠে জিজ্ঞাসা করল, তুমি এত আপসেট কেন বৌমনি? বাড়ির কথা খুব মনে পড়ছে না? জানি সবাই কেমন আছে। ওহ আচ্ছা, আমি তাহলে দাভাই বলি তোমার সাথে কথা বলিয়ে দিতে। না থাক, লাগবে না। রাত 11টা। আইমান সেই যে গেল, এতক্ষণ কোথায় ছিল তার নাম গন্ধও ছিল না। আইমানের ফোন পেয়ে খাওয়া দাওয়ার পাট শেষে আরিয়া প্রিয়তার সাথে বসে আছে। প্রিয়তার খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, তারপরও আরিয়া নিজ হাতে জোর করে খাইয়ে দিল। আরিয়া বকবক করেই যাচ্ছে, প্রিয়তা তা চুপচাপ হজম করছে আর মাঝে মাঝে হাহু শব্দ করছে।
হঠাৎ আইমানকে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে প্রিয়তা ভয়ে চুপসে গেল। আইমান ভয়ানক এক হাসি দিয়ে প্রিয়তাকে কোলে তুলে ঘরে নিয়ে গেল। ঘরে ঢুকতেই গা ঘিনঘিনে উঠল প্রিয়তার। পুরো ঘর ফুল দিয়ে সাজানো, বিছানায় গোলাপের পাপড়ি দিয়ে আইমান প্লাস প্রিয়তা লেখা। যদি বিয়েটা মন থেকে মানতে পারত তাহলে প্রিয়তার জন্য ও অন্যান্য মেয়ের মতো আজকের রাত ও শ্রেষ্ঠ রাত হতো, কিন্তু এমন আদৌ হল না। প্রিয়তাকে কোল থেকে নামিয়ে ধপাস করে দরজা বন্ধ করে এগিয়ে আসলো প্রিয়তার দিকে। প্রিয়তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। খুব কাছাকাছি কেউ কান পেতে থাকলেই শুনতে পাবে হৃদয়ের লাবডাব শব্দ। ঘন ঘন শ্বাস নিচ্ছে, যেন একটু পরেই দম বন্ধ হয়ে যাবে। মস্তিষ্কে তুমুল ঝড় বইছে। রন্ধ্রে রন্ধ্রে ঠান্ডার শির বয়ে যাচ্ছে। অনাকাঙ্ক্ষিত মুহূর্তের তাল সামলাতে না পেরে চোখ বুজে রইল কিছুক্ষণ। চোখ খুলতেই দেখে আইমান তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। হাত বাড়িয়ে ছোঁয়ার আগেই প্রিয়তা দুকদম পিছিয়ে গেল। হাঁসফাঁস করতে করতে বলল, আমার এত বড় সর্বনাশ করবেন না প্লিজ। আপনার ছোঁয়া আমার কাছে অসহ্য লাগে। আইমানের রূপ পাল্টে গেল। কিছুক্ষণ আগের ঘটনা কানে বাজছে। না না প্রিয়তা, শুধু আমার, শুধুই আমার এক রাফসান, কেন হাজার রাফসানকে মেরে তক্তা বানিয়ে হাসপাতালে পাঠাবে দরকার হলে। কেউ প্রিয়তার দিকে তাকালে চোখ উপড়ে ফেলবে। আইমান ধপাস করে বিছানায় শরীর ছেড়ে দিল, চোখ বন্ধ করে শ্বাস নিয়ে নিজেকে কন্ট্রোল করল। ঘর কাঁপিয়ে হেসে দ্রুত বাহু বন্ধনীতে আবদ্ধ করল। দেয়ালের সাথে ঠেসে ধরে অগ্নিনিক্ষিপ্ত দৃষ্টিতে বলল, তোমাকে ছোঁয়ার সম্পূর্ণ অধিকার নিয়েই তোমাকে ছুঁয়েছি। প্রিয়তা হিংস্র কণ্ঠে বলল, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। জোর করে সব হয় না। তৎক্ষণাৎ আইমান প্রিয়তার গলা চেপে ধরে বলল, চিৎকার করার সাহস দ্বিতীয়বার ভুলেও করো না। তা তোমার জন্যই মঙ্গল। আমি কিন্তু খারাপ, খুবই খারাপ। জোর করে সব পাওয়া যায় কিনা তার তো প্রমাণ পেলেই সামনে আরও পাবে। তোমার এবং তোমার পরিবারের ভাগ্য ভালো যে তোমাকে কক্সবাজার থেকে তুলে নিয়ে আসিনি। একবার ভাবো, তা করলে আজ তোমার পরিবারের মানসম্মান ধুলোয় মিশে যেত। বিয়েটা সামাজিকভাবে ধুমধাম করেই হতো। কিন্তু তোমার বাবার তোমাকে নিয়ে বড্ড বেশি অহংকার। আমি তোমার বাবাকে অনেক ভদ্রতা দেখিয়েই বিয়ের প্রস্তাব দিল কিন্তু আফসোস শ্বশুর মশাইয়ের এত ভদ্রতা হজম হয়নি, তাই আইমান মির্জা নিজের জিনিস হাসিল করতে অভদ্র রূপটাই দেখাতে হয়েছে। এখানে আমার কি দোষ বলো? প্রিয়তাকে ছেড়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আজ থেকে আমার সব আদেশ নিষেধ মেনে চলবে। বাড়ির বাইরে পা রাখলে তোমার পা আর নিজের সাথে থাকবে না বলে দিল আমার কথার বাহিরে সামান্য কিছু ভুল করলেও শাস্তি কিন্তু খুবই ভয়াবহ হবে। কথাগুলো মাথায় ঢুকিয়ে নাও। পাশে থাকা গ্লাস থেকে ঢকঢক করে পানি খেয়ে প্রিয়তাকে কোলে তুলে বিছানায় বসিয়ে দিল। এত আপসেট হওয়ার কিছু নেই, নিজেকে প্রস্তুত করো। 10 মিনিটের মধ্যে আমি আসছি। আইমান উদাস হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। তার মনে প্রিয়তাকে হারানোর ভয় গ্রাস করে নিল। শীতল চাহনিতে সিগারেট ধরিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। সব এলোমেলো লাগছে। প্রিয়তারদের এলাকার এমপির ছেলে রাফসান। দেখতে শুনতে মাশাআল্লাহ ভালোই। প্রিয়তা যখন 6-এ পড়ে তখন থেকেই রাফসান প্রিয়তার পিছনে ঘুরঘুর করে। প্রিয়তা বড় হতে হাজারবার বিয়ের প্রস্তাব দিয়েছে। আমিরুল ইসলাম সবসময় মেয়ের পড়ালেখা শেষ হোক বলেই এড়িয়ে যেতেন। কিন্তু আজ যখন প্রিয়তার বিয়ে হয়ে গেল, রাফসান নিজের লোকজন নিয়ে প্রিয়তাদের বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসল। এমনকি সে প্রতিজ্ঞা করেছে যেভাবেই হোক প্রিয়তাকে নিজের করবে। প্রিয়তা তার কাছে আসতে বাধ্য হবে। শেষাক্ত কথাটাই আইমানের ভয়ের কারণ।
হাজারো ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে। আইমান গোপন সূত্রে সব খবর পেয়ে রাফসানকে ইচ্ছেমতো মেরে হাসপাতালে ভর্তি করিয়ে চলে এলো। কক্ষের জানালাগুলো বন্ধ, ঝুলছে শুভ্র মোটা পর্দা। সূর্যের রশ্মি ঘর প্রবেশ করতে অনেকক্ষণ চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছে বারবার। ঘরময় নীরবতা বিরাজ করছে। প্রিয়তার ঘুম ভাঙল, কিন্তু তন্দ্রার রেশ এখনো স্পষ্ট। অনেক কষ্টে চোখ দুটো খুলে চারপাশ পরখ করল। দেয়ালের ঘড়িতে সকাল ৮টা জানান দিচ্ছে। অনেক কষ্টে উড়ে বসল। সমস্ত শরীর ব্যথায় টনটন করছে। পাশে তাকিয়ে দেখে বিছানা শূন্য। রাতের সেই অনাকাঙ্ক্ষিত পুরুষের অনাকাঙ্ক্ষিত চিত্রপট ভেসে উঠল চোখের সামনে। লজ্জার চেয়ে বিরক্তির আভা ফুটে উঠেছে। অসহায়ত্ব চাহনিতে কম্বল গায়ে জড়িয়ে বসে আছে প্রিয়তা। বালিশের পাশে থাকা ওষুধের দিকে চোখ পড়ল প্রিয়তার, রাগে ক্ষোভে ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়াল। ড্রেসিং টেবিলের আয়নায় নিজের অসহায় চেহারা দেখতে ব্যস্ত প্রিয়তা। ফর্সা মুখশ্রী লাল হয়ে যায়। গলায় সুস্পষ্ট জল জল করছে অনাকাঙ্ক্ষিত পুরুষের দেওয়া চিহ্ন। গোসলের জন্য বাথরুমে পা বাড়াল প্রিয়তা। শাড়ি খোঁজার জন্য চোখ ঘুরাতেই সামনে পড়ল ভাঁজ করা শাড়ি এবং গোসলের জিনিসপত্র। অত্যন্ত যত্ন সহকারে গুছিয়ে রেখেছে আইমান। প্রিয়তা চোয়ালে বিস্ময়ের রেখা ঝুলিয়ে পরখ করল। এই লোকটার কি এমন আধিক্যতা, দেখলেই গা পিত্তি জ্বলে যায়। একটা তুলার মতো তুলতুলে নরম মেয়েকে রাতভর চিবিয়ে এখন আধিক্যতা করা হচ্ছে। যত্ত সব। বাথরুম থেকে চুল মুছতে মুছতে বের হল। সদ্য ফোটা ফুলের উপর শিশির বিন্দু যেমন চকচক করে তেমনি ফোটা ফোটা পানিগুলো উপমা ধারণ করেছে। স্বর্গাভূত পরী এসে দাঁড়িয়েছে আইমানের কক্ষে। অবগাহনের সমাপ্তিতে হৃদয়হরণী মায়াবতীর মায়াবী মুখশ্রী আইমানের দেখার সৌভাগ্য হয়নি। যদি নজরে পড়ত প্রিয়তমার এই চোখ ঝলসানোর রূপ, হয়তো বা ছুটে আসত বসন্তের মৌমাছির মতো মধু আহরণে। আরিয়া একগাল হেসে রুমে ঢুকল। গুড মর্নিং বৌমনি, কখন উঠলে তুমি? এই তো কিছুক্ষণ আগে। তাহলে ছটপট আমার সাথে চলো, তোমার জন্য সারপ্রাইজ আছে। প্রিয়তা কিছু বলার আগেই আরিয়া প্রিয়তাকে টেনে নিয়ে গেল একটা বড় কক্ষে। চোখ থেকে হাত সরিয়ে প্রিয়তার দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে আরিয়া। কক্ষের বিশাল জায়গা জুড়ে বুকশেলফ, একটা টেবিল, দুটো চেয়ার। জানালায় ঝুলছে সাদা পর্দা। ঘরের এক কোণে ছবি আঁকার জিনিসপত্র। দেয়ালের বিখ্যাত চিত্রশিল্পীদের পেন্টিং। কেমন লাগছে বৌমনি? প্রিয়তা বেখেয়ালি কণ্ঠে উত্তর দিল, সুন্দর। কিন্তু এখানে কেন আনলে আমাকে? দাভাই সকাল সকাল এসব আনিয়েছে। তোমার নাকি ছবি আঁকা বই পড়া খুব পছন্দের। প্রিয়তা হা করে রইল। এই লোকটার আর কয় রূপ দেখব সে। এত এত ডং করছে, আবার মাঝে মাঝে নরপিশাচের মতো আচরণ করছে। উফ, ভাবা যায় না। কি হলো, কি ভাবছ তুমি? কিছু না। আচ্ছা চল, নাস্তা করতে হবে। অনিচ্ছা সত্ত্বেও আরিয়ার জোড়াজুড়িতে নাস্তা করতে গেল প্রিয়তা। অতিরিক্ত চিন্তা, অসহায়ত্ব মানুষের পেটে ইঁদুর দৌড়ালেও খেতে ইচ্ছে করে না। সমস্ত রাগ গিয়ে পড়ে খাবারের উপর। আরিয়া খেতে খেতে বলল, আচ্ছা বৌমনি, বলো তো নাস্তাটা কে বানিয়েছে? প্রিয়তা কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল, কে? আরিয়া একগাল হেসে বলল, দাভাই বানিয়েছে গো, দাভাই বানিয়েছে। প্রিয়তা আরেক দফা অবাক হয়ে খাওয়া বন্ধ করে জিজ্ঞাসা করল, তোমার দাভাই আর কি কি পারে? আস্তে আস্তে সব দেখতে পাবে। আমার দাভাই একের ভিতর সব। মানে লাইব্রেরি প্রকাশিত বই।
আরিয়া ভেবাচেকা খেয়ে নিরাশ কণ্ঠে বলল, মানে? আরে, লাইব্রেরির বইগুলোতে লেখা থাকে না একের ভিতর সব। তোমার দাভাই তো একের ভিতর সব। তাই দুইটাই এক। কিন্তু দুর্ভাগ্য দুইটাইকে আমার বিরক্ত লাগে। বিড়বিড় করে বলল প্রিয়তা। প্রিয়তা ও আরিয়ার কথোপকথনের মধ্যে কলিং বেল বেজে উঠল। আরিয়া হন্তদন্ত পায়ে দরজা খুলে দিল। প্রগার হল সপ্তদশী শ্যামবর্ণের কিশোরী, উজ্জ্বল ঝলমলে চেহারা। চুলগুলো দুপাশে বেনুনি করা। গায়ে অল্প দামের সোলয়ার কামিজ। হাতে বস্তা গাঁটটি। আসসালামু আলাইকুম পুতুল আপা। ওয়ালাইকুমুস সালাম, কে তুমি? আরে আপা, আমারে চিনেন নাই? হেই চিনবেন কেমনে, আপনি তো মেলা ছোড়কালে আমগো গেরামে গেছিলেন। আমার নাম হইল কুসুম। আপনাগো গেরামে আমগো বাড়ি। আইমান ভাইজান আব্বারে কইছে যাতে আমারে ডাহাত পাঠায়। আব্বা তো রাতের ট্রেনে পাঠায় দেছে। সকালে ভাইজানের লোক গিয়া স্টেশন থেইকা নিয়ে আইছে। আইমান ভাইজান নাকি বিয়া করছে আপাট? কৌতূহলী প্রশ্ন। হুম করছে তো। তুমি ভিতরে আসো। কুসুম চারপাশ পরখ করতে করতে আরিয়ার সাথে হেঁটে আসছে। আপা, ভাবি কি মেলা সুন্দর। হুম, একেবারে আসমানের পরী। ভাবি রানবার পারে না কেন? ভাইজান কি ছোড় মাইয়া বিয়া করছে? আরিয়া থমকে দাঁড়িয়ে অবাক দৃষ্টি নিক্ষেপ করে বলল, তোমাকে এসব কে বলেছে? ভাবি ছোট হতে যাবে কেন? কেন, ভাইজান আব্বারে কল দিল। আমার লগে কথা কইছে, আমারে তহন কইল। ভাবি নাকি অনেক আদরে বড় হয়েছে। ভাবির আম্মায় ভাবিরে কোনোদিন পানীয় ঢালতে দেয় নাই। একটু অহংকারী ভাব নিয়ে আবার বলল, আমি তো আল্লাহর রহমতে সব রানবার পারি। তার লাইগা তো ভাইজান আমারেই আইতে কইল। প্রিয়তা খাওয়া শেষ করে আরিয়াকে ডাকার জন্য ড্রয়িং রুমে এসে দাঁড়াল। কুসুম কথা থামিয়ে থমেরে প্রিয়তাকে দেখছে। ভাবি তুমি তো মেলা সুন্দর। আল্লাহ, ভাইজান সত্যি সৌভাগ্যবান। প্রিয়তাকে ভ্রু কুচাতে দেখে আরিয়া পরিচয় করিয়ে দিল। প্রিয়তার কাছে বারবার একটা বিষয়ে জট পাকিয়ে যাচ্ছে, আইমান কিভাবে জানে তার সব অপছন্দ পছন্দ। সে রান্না পারে না সেটা থেকে শুরু করে কান্না করলে যে বুকে ব্যথা হয় সেটা পর্যন্ত। তাই তখন বালিশের পাশে ব্যথার ওষুধ রেখে গেল আইমান। প্রিয়তা ভাবনায় মগ্ন। তাহলে কি বাড়ির কেউ আইমানকে এসব বলেছে? না, তা কিভাবে হবে, বাবা তো কথাই বলেনি তেমন। আবার এমন ঝড়ঝাপটার ভিতরে এসব বলবে? মা তো কথাই বলেনি। তাহলে কে বলেছে এসব? প্রিয়তা হিসেব মিলাতে পারছে না। আরে কুসুম, তুমি কখন এলে? আইমানের কণ্ঠে ধ্যান ভাঙল প্রিয়তার। আসসালামু আলাইকুম ভাইজান। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালা। আপনি ভালা আছেন তো? শরীর ভালা তো? হুম, আছে। নিরাশ কণ্ঠে। ভাইজান, ভাবি কিন্তু পরীর লাহান সুন্দর। পরীর মতো নয়, পরীর রানী। বুঝলে কুসুম? আইমান প্রিয়তার দিকে তাকিয়ে কথাটা বলল। প্রিয়তার চোখে মুখে বিরক্তির ছাপ। আইমানের নির্লিপ্ততা দৃষ্টিতে অসহ্য লাগছে। অন্যদিকে তাকিয়ে রইল। বেড়া, রংবাজ কোনখানের? তোর পরীর রানীর কাথা পরি। বজ্জাত বেড়া, পরীর রানী না বলে যদি পেতনির রানী বলতি, মনের সুখে তোর গলা টিপে মেরে দিয়ে ষোলকলা পূর্ণ করতাম। এখন যাই হোক, একখান সুনাম করলি তাই বাঁচায় দিল ম। আচমকা অট্টহেসে প্রিয়তাকে কোলে তুলে ধূপধাপ সিঁড়ি বেয়ে ঘরে চলে গেল আইমান। আরিয়া ও কুসুম অবাক হয়ে তাকিয়ে আছে। ধপাস করে বিছানায় ফেলে শার্টের বোতাম খুলতে লাগল।
শরতের মেঘমুক্ত নীলাকাশে মেঘে ছেয়ে যাওয়ার মতো আইমানের চেহারাও পাল্টে গেল। রক্তিম চোখে হুঙ্কার দিয়ে বলল, তোমার সাহস কি করে হয় আমার কথা অমান্য করার? প্রিয়তা ভরাত কণ্ঠে বলল, আমি কি করলাম? আইমান ফ্লোর থেকে ওষুধগুলো প্রিয়তার মুখে ছুঁড়ে মারল। এগুলো খাওনি কেন? ওষুধগুলো তোমার চোখের সামনেই ছিল। ইচ্ছে করে ফেলে দিয়েছ তাই না? একটানে প্রিয়তাকে দাঁড় করিয়ে দুই বাহু শক্ত করে ধরে দৃঢ় কণ্ঠে বলল, এরপর আমার কোনো কথা যদি অমান্য করো আমার থেকে কেউ খারাপ হবে না। প্রিয়তা কিছু বলল না, এমনিতে ব্যথায় জর্জরিত, তার উপর অসহ্য লোকটা। নিজের উপর বিরক্ত, তখন ওষুধগুলো খেয়ে নিলে এই লোকটার এমন বিশ্রী লুক দেখতে হতো না। আইমান প্রিয়তাকে বিছানায় বসিয়ে নিজ হাতে ওষুধ খাইয়ে দিল। শার্ট চেঞ্জ করে সাদা পাঞ্জাবি পরে ঘর থেকে চলে গেল। প্রিয়তা হাফ ছেড়ে বাঁচল। দরজার দিকে তাকাতেই অবাক। এই বেড়া না চলে গেল আবার কেন আসলো? ইয়া আল্লাহ, এই বেড়া না এমপি, কোনো কাজ নেই নাকি? এই জন্য তো দেশের উন্নতি হয় না, সব কয়টা নেতা ফেতা এমন ঘরে ঘাপটি মেরে বসে থাকে মনে হয়। আইমান প্রিয়তার সামনে এসে দাঁড়াল। তোমার বাবা মা আসছে। তাদের সামনে যথেষ্ট সুন্দরভাবেই চলবে, না হলে আমার অহংকারী শ্বশুরমশাই একগাদা কথা শুনিয়ে বলবে আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাব। পরে দেখা গেল আমার শ্বশুর মশাই গায়েব। স্বচ্ছ কণ্ঠে বলল আইমান। প্রিয়তা আতঙ্কিত হয়ে আইমানের দিকে তাকাল। আইমান মুচকি হেসে প্রিয়তার ললাটে চুম্বন এঁকে দিয়ে বলল, ভয় পাচ্ছ কেন? সব তোমার উপর নির্ভর করে সুইটহার্ট। চলবে।